মদনপুর নামের গ্রামে বিষ্ণু নিজের স্ত্রী এবং 2 বছরের মেয়ের সাথে থাকত। কিন্তু এক মারণ রোগের কারণে তার স্ত্রীর মৃত্যু হয়ে যায়। তার মেয়ের বয়স মাত্র 2 বছর ছিল, তাই তার মেয়ের জন্য তাকে আরেকটি বিয়ে করতে হয়। ছোট থেকেই তার মেয়ে মেঘার গায়ের রং কালো ছিল, কিন্তু তার কালো গায়ের রঙের উপর লম্বা ঘন চুল খুব সুন্দর দেখাতো। যেই ওকে প্রথমবার দেখত সে ওর চুলের প্রশংসা না করে থাকতেই পারত না। কিন্তু তার সৎ মায়ের তাকে একদম পছন্দ ছিল না। মেঘার সাথে সে খুব খারাপ ব্যবহার করত। দেখো তো আমার মেঘার চুলটা কত সুন্দর, এই রকম চুল সারা পাড়ায় কেন, সারা গ্রামেও কারোর নেই। আমার মেঘা তো সবার চেয়ে সুন্দর। আরে খামোখা ওকে মাথায় কেন তুলছো? এই কালো মেয়ের মধ্যে কি সৌন্দর্য খুঁজে পান আপনি? আরে যখন আমার মেয়ে হবে না তখন দেখবে কত সুন্দর হয়, তখন বুঝতে পারবে আসল সৌন্দর্য কি হয়। এই কালো রঙের কয়লার মধ্যে কিচ্ছু নেই। ভগবান ওকে একটা লম্বা চুল কি দিয়েছে, তার জন্য ওর প্রশংসা করা থামছেই না। যখন তুই ঠিক করে কথা বলতে পারিস না তখন আমি বুঝি না তুই লোকের সাথে কথা কেন বলিস। আমার নাতনি এই পুরো পৃথিবীতে সবচেয়ে সুন্দর। কালো রঙের জন্য কারোর সৌন্দর্য কম হয়ে যায় না। যদি তাই হতো তাহলে আমাদের ভগবান কৃষ্ণ কালো রঙের, কিন্তু ওনার মতো সুন্দর আজ অব্দি কেউ হতে পেরেছেন? আরে আরে ব্যাস অনেক হয়েছে। আগে শুধু ওর তুলনা গ্রামের লোকেদের সাথে করতে, আর এখন ভগবানের সাথে করছো। আরে কোথায় কৃষ্ণ ঠাকুর আর কোথায় ও? গীতা সবসময় মেঘার কালো গায়ের রঙের জন্য ওকে খারাপ খারাপ কথা বলতো। এইসব কথা শুনে মেঘার খুব খারাপ লাগতো, কিন্তু তার ঠাম্মা সব সময় তাকে আদর ভালোবাসা দিয়ে আগলে রাখত। কিন্তু 1 বছর পরে ওর ঠাম্মারও মৃত্যু হয়ে যায়, আর তার সৎ মাও সেই বছরেই একজন মেয়ের জন্ম দেয়, যার গায়ের রং খুব ফর্সা ছিল। আর সেই কারণে সে মেঘাকে আরও খারাপ কথা বলতো। দেখ আমার ফুলের মতো মেয়েকে একবার চেয়ে দেখ, একে বলে আসল সৌন্দর্য। আরে আমার মেয়ের গায়ের রং তো দুধের চেয়েও বেশি সাদা। ওকে যদি আমি তোর সামনে দাঁড় করিয়ে দিই না, তাহলে মনে হবে কেউ দুধের সামনে কয়লা জ্বালিয়ে দিয়েছে। হতে পারে যে আমি তোর সৎ মা, কিন্তু তোর তো সৎ মা হতেও আমার লজ্জা লাগে। মা আমি কালো, তাতে আমার কি দোষ বলো? ভগবানই আমাকে এরকম বানিয়েছেন, তাতে আমি কি করতে পারি? ঠাম্মা বলতেন সৌন্দর্য কারোর মুখের মধ্যে থাকে না, তার মনের মধ্যে থাকে। যদি আমাদের মন ভালো হয় তাহলে আমরা খুব সুন্দর। আরে তোর ঠাম্মা তো তোকে সারাক্ষণ মাথায় তুলে রাখতো। ওনার বলা কোনো কথা সত্যি নয়। তোকে খুব কুৎসিত দেখতে, তোর থেকে বেশি কুৎসিত এই পৃথিবীতে কেউ নেই। তুই কখনো আমার মেয়ের আশেপাশেও আসিস না। আমি চাই না যে তোর মতো কালো মেয়ের ছায়াও আমার মেয়ের উপর পড়ুক। গীতা সবসময় মেঘাকে এই ধরনের কথা বলতো। এইভাবেই বছর পেরিয়ে যায়। মেঘা এখন 21 বছরের হয়ে গেছে, আর ওর ছোট বোন এখন 19 বছরের হয়ে গেছিল। সেও ছোট থেকে নিজের মাকে এই ধরনের কথা বলতে শুনে একই রকম হয়ে গেছিল। সেও সবসময় মেঘাকে ওর কালো রঙের জন্য খারাপ কথা বলতো। তুমি কি ভাবতে বসলে গো? কি ভাবছো তুমি? ভাববার কি আছে গীতা, নিজের মেয়ের বিয়ের কথা ভাবছিলাম আমি। মেঘার বয়স হয়ে গেছে বিয়ের মতো, তাই আমি ভাবছিলাম যে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিই। নিজের বাবার এই কথা শুনে মেঘা খুব লজ্জা পায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা তার ছোট বোন এই কথা শুনে জোরে জোরে হাসতে থাকে। কি হলো প্রিয়া, তুমি এরম ভাবে হাসছো কেন? বাবা তুমি যদি হাসি পাওয়ার মতো কথা বলো তাহলে তো হাসবই। তুমি বলছো কোনো একটা ভালো সম্বন্ধ দেখে ওর বিয়ে দেবে, কিন্তু আমাকে এটা বলো যে কোনো ভালো ছেলে এই কালো মেয়েকে কেন বিয়ে করবে? ও যদি নিজের চেহারা আয়নায় দেখে না, নিজেই ভয় পেয়ে যাবে। অন্য কেউ আর ওকে কি বা পছন্দ করবে? তুমি জ্ঞানে আছো তো যে তুমি কি বলছো? তোমার একটুও লজ্জা লাগছে না? মেঘা তোমার বড় বোন হয়, কিছু না হলেও নিজের দিদি হিসেবে তো ওকে সম্মানটা দাও। আরে আমার মেয়ে ভুলটা কি বলেছে যে তুমি ওর উপর এইভাবে চেঁচাচ্ছ? ও যা বলেছে সত্যিই তো বলেছে। এখনো যদি কালো হয় তাহলে তো কালো বলবেই। ব্যাস অনেক হয়ে গেছে। আমি আর আমার মেয়ের সম্পর্কে একটাও খারাপ কথা শুনতে রাজি নই। মেঘা মা,
আমি তোমার সম্বন্ধের জন্য ছেলের বাড়ির সাথে কথা বলেছি। ও পরের সপ্তাহে তোমার সাথে দেখা করতে আসবে। তুমি নতুন কিছু পরে রেডি হয়ে থেকো। ঠিক আছে বাবা। নিজের সৎ মা আর বোনের কথা শুনে মেঘার চোখে জল চলে আসে। তাই সে ওখান থেকে সোজা নিজের ঘরে চলে যায়। পরের সপ্তাহে ছেলের বাড়ির লোক তাকে দেখতে আসে। মা, এই জলখাবার চা তো তুমি খুব সুন্দর বানিয়েছ। রান্না তো তুমি খুব ভালো করতে পারো। তোমার হাতের রান্না আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, আমার মেঘা তো সব কাজই পারে। ঘরের কাজে সব কিছু, রান্না বান্না সব ও খুব ভালো মতো করে। এটা তো খুব ভালো কথা। আমি আমার ছেলের জন্য এইরকমই মেয়ে খুঁজছিলাম, যে বাড়ির কাজে পটু হবে। নয়তো আজকালকার মেয়েরা তো বাপরে বাপ, না তো বাড়ির কোনো কাজ জানে আর না তো কথা বলার শিক্ষা রয়েছে। কিন্তু আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তার উপর ওর এই লম্বা কালো ঘন চুল ওর উপর খুব সুন্দর লাগছে। মা, আমার ছেলে সরকারি চাকরি করে, তাই আমি এমন একজন বৌমা চাই যে বাড়ির সাথে সাথে বাইরেটাও সামলাতে পারবে। আমার ছেলে যদি কখনো অফিসের পার্টিতে তোমায় নিয়ে যায়, তাহলে যেন কোনো কারণে ওকে লজ্জায় না পড়তে হয়। তুমি যেন সবার সাথে ভালো করে কথা বলতে পারো, কারণ এইসব তো আমার ছেলের জীবনের অঙ্গ। আপনি ওর কথায় একদম চিন্তা করবেন না। আমার মেয়ে পড়াশুনোয় খুব ভালো ছিল। ও হিন্দি ইংলিশ সবকিছু বলতে পারে। কিছু সময়ের জন্য আমার মেয়ে একটা ভালো কোম্পানিতেও চাকরি করত। আরে বাহ, তাহলে তো খুব ভালো কথা। আমি তো বুঝতেই পারি না, ছেলেটা যখন সরকারি চাকরি করে তখন এই কালো মেয়েটার মধ্যে এমন কি দেখলো যে ওকে বিয়ে করতে রাজি হয়ে গেল। দাদা, সত্যি বলতে আমি যখন আপনার মেয়েকে মদনদার মেয়ের বিয়েতে দেখেছিলাম, তখনই আপনার মেয়ের লম্বা কালো চুল দেখে আমার খুব পছন্দ হয়েছিল। আপনার মেয়ের লম্বা চুলের জন্যই আমার ছেলের মেঘাকে পছন্দ হয়েছিল। মা, তোমার এই লম্বা চুলই তোমার সৌন্দর্যের আসল রহস্য। সব সময় নিজের চুল এরকমই রেখো। ছেলের বাড়ির লোক সম্বন্ধ পাকা করে চলে যায়। কিন্তু এই কারণে প্রিয়া আর গীতার মেঘাকে খুব হিংসে হয়। দেখলে মা, ওই কালো কয়লাকে ফ্রিতে এত ভালো ছেলে পেয়ে গেল। আরে কোনো সরকারি চাকরিওয়ালা ছেলের তো আমার মতো মেয়েকে বিয়ে করা উচিত। আমাকে দেখতে কত সুন্দর, তারপরেও লম্বা চুলের জন্য ওই ছেলেটা এই কালো মেয়েটাকে পছন্দ করলো। মা, এইসব আমার সহ্য হচ্ছে না। সহ্য তো আমিও করতে পারছি না মা। যদি ওই ছেলেটার সাথে তোর বিয়ে দিতে পারতাম খুব ভালো হতো। সত্যি বলতে মেঘার মধ্যে ওর ওই লম্বা কালো চুল ছাড়া আর কিছুই গুণের নেই। যদি ওর মাথায় চুলই না থাকে, তাহলে আমার মনে হয় না মেঘার সাথে ওই ছেলের বিয়ে হবে। তুমি ঠিক বলেছ মা, আমরা যদি কিছু করে ওর মাথা থেকে চুল উড়িয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই এই সম্বন্ধ ভেঙে যাবে। আর একবার ওর সাথে সম্বন্ধ ভেঙে দিলে তুমি গিয়ে ওর সাথে আমার বিয়ের কথা বলো। মেঘার সম্বন্ধ ভাঙার জন্য প্রিয়া নিজের দুষ্টু বুদ্ধি চালাতে শুরু করে। ও জড়িবুটিযুক্ত তেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে দেয়। মেঘা, কিছুদিন পরেই তো তোর বিয়ে, তাই আমি তোর জন্য এই জড়িবুটির তেল এনেছি। তুই যদি এটা নিজের চুলে লাগাস, তাহলে তোর চুল আরও লম্বা হয়ে যাবে। ঠিক আছে প্রিয়া, তুমি যখন আমার জন্য এই তেল এনেছ, তখন আমি নিশ্চয়ই লাগাবো। মেঘা রোজ ওই তেল মাথায় লাগাতে শুরু করে দেয়, কিন্তু ওর বিয়ের দিন পর্যন্ত ওর সমস্ত চুল পড়ে যায় আর ও পুরোপুরি টাকলা হয়ে যায়। হে ভগবান, এটা কি হয়ে গেল? আজকে আমার বিয়ে আর আমি পুরো টাকলা হয়ে গেছি। এখন কি হবে? মেঘা, জামাই তোর সাথে দেখা করতে এসেছে। আরে, এটা কি হয়েছে? তোর চুল কোথায় গেল? হে ভগবান, কাল অবধি তো তোর চুল ঠিক ছিল। একদিনের মধ্যে তুই পুরো টাকলা কি করে হয়ে গেলি? ও মাই গড, এটা তোমার কি হয়েছে? আমার মনে হয় তোমার কোনো অ্যালার্জিতে রিয়াকশন হচ্ছে। তুমি কি কিছুদিন আগে কোনো জিনিস এমন লাগিয়েছ চুলে যেটা তুমি আগে কোনো দিন লাগাওনি? হ্যাঁ, প্রিয়া আমাকে একটা জড়িবুটির তেল এনে দিয়েছিল। আমি আমার চুলে কিছুদিন থেকে ওটাই লাগাচ্ছিলাম, কিন্তু জড়িবুটি দেওয়া তেল দিয়ে এরকম কি করে হতে পারে? এটা তো আমিও জানি না মেঘা, কিন্তু আমার মনে হয় কেউ জেনে বুঝে তোমার সাথে এটা করেছে। আমি জানি সবাই তোমার ওই কালো লম্বা চুলে জ্বলতে থাকে, কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ের পরে আমি তোমার চুলের ট্রিটমেন্ট করিয়ে নেব ভালোভাবে। এখন আপাতত তুমি মাথায় ঘোমটা দিয়ে চলে এসো, যাতে কেউ তোমার এই ব্যাপারটা জানতে না পারে। মেঘার চুল পড়ে যাওয়ার পরেও রবি মেঘাকে একইভাবে বিয়ে করে।
যা দেখে প্রিয়া আর গীতা অবাক হয়ে যায়। এত চেষ্টা করার পরেও রবি আর মেঘার বিয়ে ওরা ভাঙতে পারে না, কারণ রবির মেঘাকে সত্যিই খুব পছন্দ হয়েছিল। তাই ওর চুল লম্বা হোক বা ছোট, তার জন্য রবির কিছুই যায় আসত না। কিন্তু প্রিয়ার প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, আর মেঘার খুশি দেখে জ্বলে পুড়ে ছাই হওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে কতবার বলেছি যে নিজের চুল সবসময় বেঁধে রাখ। জানিস তো তোর খোলা চুল দেখে সব প্রতিবেশীরা কি বলে, যে দেখো তো শান্তির নাতনির চুল কত লম্বা, হাঁটুর নিচ অব্দি ওর বিনুনি ঝোলে। ইস, যদি আমাদের চুলটাও লম্বা হতো। আর না জানি কি কি বলে বেড়ায়। জানিস তো তুই লোকের নজর কত তাড়াতাড়ি লাগে। যদি তোর এই সুন্দর চুলে নজর লেগে যায়, সব চুল ঝরে পড়ে যাবে। আমিও এদের চারজনকে এটাই বোঝাতে থাকি, কিন্তু এই চারজন আমার কোনো কথা শোনে না মা। বারবার চুল খুলে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে। আরে মা, তাই বলে কি আমরা সবসময় সব জায়গায় খোপা বেঁধে যাব? আমাদেরও ইচ্ছে করে বিনুনি করতে, তাহলে আমরা কেন করব না? এমনিও ছোট থেকে এখনো অবধি সবাই আমাদের এটাই বলে যে তোমার চুল কত লম্বা। কই আজ অবধি তো আমাদের চুলে নজর লাগেনি, তাহলে এখন কার নজর লাগবে? তা নয় তো কি মা, এখন কি প্রতিবেশীদের চক্করে আমরা ইচ্ছে মতো চুল খুলে বেড়াতে পারবো না? তোদের যা করার তাই কর। আমি তো তোদের বলে বলে ক্লান্ত হয়ে গেছি, আর তোদের দেখে দেখে তোদের ছোট বোন দুটোও তোদের মতো হয়ে যাচ্ছে। এখন তুমি আমাদের কিচ্ছু বলবে না মা, আমরা দুজন তো এমনিও স্কুলে যাই। আর স্কুলে কি কেউ এইভাবে চুল বেঁধে যায় নাকি? স্কুলে তো আমাদের বিনুনি করেই যেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমাদের স্কুলের সময় হয়ে গেছে না? যাও, দুজনে স্কুলে যাও। আর দিব্যা মা, শোনো, যদি তুমি স্যালারি পেয়ে গিয়ে থাকো তাহলে বিদ্যুতের অফিসে গিয়ে বিলটা ভরে দিয়ে এসো, নয়তো ওরা লাইন কেটে দিয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, আমি আজকে বিদ্যুতের বিল ভরে দেব। দিদি, তুমি আমাকেও একটু পয়সা দাও না গো। আমাকে একটা বই কিনতে হবে। দোকানে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বই পাই ওটাই নিয়ে নেব আমি। নতুন বইয়ের তো অনেক দাম হবে। ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। বল আমাকে কত টাকা চাই তোর? তুমি একটা কাজ করো, আমাকে 200 টাকা দিয়ে দাও, এতে সেকেন্ড হ্যান্ড বই পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। আর যদি সেকেন্ড হ্যান্ড বই না পাস তাহলে আমাকে বলিস, আরও টাকা দিয়ে দেব। আসলে কিছু বছর আগে নির্মলার স্বামীর মৃত্যু হয়ে যায়, আর তারপরে বাড়ির সমস্ত দায়িত্ব নির্মলার উপর চলে আসে। ওর মাথার উপরে 4 জন মেয়ে আর একজন শাশুড়ির দায়িত্ব ছিল। বাড়িতে রোজগার বলতে শুধু ওরই ছিল। কখনো লোকের বাড়িতে কাজ করত, বা কখনো দিনমজুরের কাজ করে সংসার চালাতো। ও দিন রাত কাজ করতে থাকত, যার কারণে একটা সময়ের পরে ওর শরীর খুব খারাপ হতে শুরু করে। ওর 3টে মেয়ে তো তখন খুবই ছোট ছিল, স্কুলে পড়ত। কিন্তু তার বড় মেয়ে 12 ক্লাসের পড়াশোনা শেষ করে ফেলেছিল। নিজের মায়ের এই করুণ অবস্থা সে কিছুতেই দেখতে পারছিল না, তাই সে এরপর আর পড়াশোনা না করার সিদ্ধান্ত নেয় আর একটা কোম্পানিতে কাজ করা শুরু করে দেয়, যার ফলে নির্মলার মাথার উপর থেকে কিছুটা দায়িত্ব কম হয়ে যায়, আর তার রোজগার করা টাকায় দোকান বাজারের খরচ চলত। বাকি সমস্ত খরচা দিব্যা তার টাকা থেকে করত। আচ্ছা মা, আমি এখন অফিস যাচ্ছি, সন্ধেয় আসার সময় ঠাম্মার ওষুধ নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। দিব্যা বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে যায়, আর সন্ধেতে ঠাম্মার ওষুধ নিয়ে সে বাড়িতে ফেরে। সবাই মিলে বসে খাবার খেতে শুরু করে। মা, তুমি ডাল ভাত রোজ কেন বানাও? তোমার কি এটা ছাড়া আর কোনোদিন কিচ্ছু বানাতে ইচ্ছে করে না? মা, সবারই ইচ্ছে করে রোজ রোজ একটু ভালো মন্দ খেতে, কিন্তু তার জন্য পকেটে পয়সা থাকাও যে জরুরি। এখন বাড়িতে যে কটা টাকা আসে তাতে আমরা যে দুবেলা পেট ভরে খেতে পাই সেটাই আমাদের জন্য অনেক। তোমাদের বড়দি তোমাদের জন্য এত পরিশ্রম করছে। যখন তোমরা বড় হয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াবে, তখন বাড়িতে আর কোনো অসুবিধে থাকবে না। তুই আমায় তখন যা বানাতে বলবি আমি তাই বানিয়ে দেব।
না মা, যখন আমরা সবাই রোজগার করতে শুরু করব তখন আমরা তোমাকে কাজ করতেই দেব না। তখন তুমি আরাম করো, বাড়ির কাজ করার জন্য চাকর রাখবো আমরা। তুই যে এটা বললি আমার জন্য সেটাই অনেক বড়। ঠাম্মা, যখন আমরা রোজগার করব তখন তোমার জন্য সোনার দুল বানাবো। তুমি সবসময় বলো না, আমি যখন জন্মেছিলাম তখন মায়ের অপারেশনের জন্য তোমায় সোনার দুল বেচে দিতে হয়েছিল। আমরা যখন অনেক টাকা রোজগার করব তখন তোমার জন্য একটা সোনার দুল কিনবো। আমার বাচ্চা, তুই যে এটা বললি আমার জন্য সেটাই অনেক রে। এমনিও এই বয়সে সোনার দুল পরে আমি আর কোথায় যাব? আমার কি আর বয়স আছে সোনার দুল পরে ঘোরার? আরে ঠাম্মা, বয়সে কি আছে, মানুষের মনের বয়সটাই আসল। আর বাকি তোমায় দেখতে এখনো একদম হিরোইনের মতো। আরে দেখ তো নির্মলা, এই বয়সে আমাকে হিরোইন বলছে। ঠিকই তো বলছে মা, তুমি কি হিরোইনের থেকে কিছু কম নাকি? তা নয় তো কি ঠাম্মা, তুমি তো সব থেকে সুন্দর, তোমার সামনে মাও ফিকে পড়ে যায়। সবচেয়ে ছোট মেয়ে সোনির কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে আর সবাই সেটা নিয়ে মজা করতে থাকে। এইভাবেই সবাই হাসি ঠাট্টা করতে করতে খাবার খাচ্ছিল। সেই সময় হঠাৎ করে শান্তির শ্বাসকষ্ট শুরু হয় আর ঠিক করে শ্বাস নিতে না পারার জন্য সে অজ্ঞান হয়ে যায়। ওনার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই মিলে তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু, আমার শাশুড়িমার কি হয়েছে? হঠাৎ করেই ওনার শ্বাসকষ্ট শুরু হয় আর উনি অজ্ঞান হয়ে যান। উনি ঠিক আছেন না? কিছু হয়নি তো? দেখুন, এখন ওনার অনেক বয়স হয়ে গেছে আর তাই জন্য উনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, আর তাই ওনার নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে। এই জন্য আমরা জানি না যে উনি কতদিন ভালো থাকবেন। এখন আমরা ওষুধটা তো দিয়ে দিয়েছি, তাই এখন একটু ভালো আছেন। আপনারা গিয়ে দেখা করতে পারেন একবার, কারণ ওষুধের এফেক্ট কেটে যাওয়ার পরে আমরা কিন্তু জানি না যে ওনার সাথে কি হবে। সত্যি বলতে গেলে ওনার বেঁচে থাকার চান্স খুবই কম মনে হচ্ছে আমাদের। ডাক্তারের এই কথা শুনে সবার চোখে জল চলে আসে। সবার আগে নির্মলা তার শাশুড়ির সঙ্গে দেখা করতে যায়। ওনার চোখে হালকা জল ছিল। তখন ওনার শাশুড়ি বলে ওঠেন, নির্মলা, তোর চোখে জল কেন? আমার তো সেরকম কিছুই হয়নি বল। দেখ, এখন তো আমি একদম ঠিক আছি। আমার ছেলের চলে যাওয়ার পর তুই সব সময় আমার খেয়াল রেখেছিস। আমি তো চাই পরের জন্মেও যেন বৌমা হিসেবে আমি তোকেই পাই। এই জন্মে তোর মতো বৌমা পেয়ে আমি ধন্য। তুই নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছিস। আমি চাই তোর আগামী জীবনে যেন কোনো কষ্ট না থাকে। তুই সবার জন্য অনেক কিছু করেছিস। আমি যদি মরেও যাই তুই কিন্তু দুঃখ করিস না। দয়া করে আপনি এমন কথা বলবেন না মা। আপনি আমার সাথে থাকলে আমার মনে হয় আমার সাথে আমার মা আছেন। আপনি আমার থেকে দূরে যাওয়ার কথা বলবেন না। দুজনে নিজেদের মধ্যে কথা বলতে বলতে খুব আবেগপ্রবণ হয়ে যান। তখন নার্স এসে নির্মলাকে বাইরে যেতে বলে। নির্মলার বাইরে যাওয়ার পরে তার 4 নাতনি তার সাথে দেখা করতে আসে। তাদের সবার চোখেও জল ছিল, কিন্তু তারা তাদের দুঃখ শান্তির সামনে দেখাতে চাইছিল না। মা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না ঠাম্মা, তুমি কি বলতে চাও আমাদের? বাচ্চারা, তোমাদের মা সারা জীবন অনেক কষ্ট করেছে। তোমাদের বাবার মৃত্যুর পর ও কখনো এক মুহূর্ত শান্তি পায়নি। আমি চাই যেভাবে ওর জীবনটা এতদিন কেটেছে সেভাবে যেন বাকি জীবনটা না কাটে। তোমরা ওর খেয়াল রেখো। দেখো, মায়ের সাথে সাথে দিব্যাও কত পরিশ্রম করছে। ওর এই পরিশ্রমকে নষ্ট হতে দিও না। যেভাবে ওরা তোমাদের সমস্ত দায়িত্ব সামলেছে সেভাবেই তোমরা ওদের খেয়াল রেখো। তোমরা 4 জন ওকে কখনো নিরাশ করো না। ও তোমাদের জন্য অনেক কষ্ট করেছে। তুমি একদম চিন্তা করো না ঠাম্মা, আমরা সবাই মায়ের খেয়াল রাখবো। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর তোমার জন্য সোনার দুলও তো বানাবো। এরপর সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। কিছুদিন ওদের ঠাম্মা হাসপাতালে ভর্তি থাকেন, কিন্তু কিছুদিন পরে বয়স বাড়ার কারণে ওনার শরীর খারাপ হয়ে ওনার মৃত্যু হয়ে যায়। ওনার মৃত্যুর পর ওনার পুরো পরিবার দুঃখে ভেঙে পড়ে।
তারপর হঠাৎ করেই নির্মলার শরীর খারাপ হতে শুরু করে। দিব্যা নিজের রোজগার করা টাকায় সংসার খরচ, বোনের পড়াশোনার খরচ আর মায়ের চিকিৎসার খরচ চালাতে পারে না। একদিন সে নিজের অফিসে চিন্তিত হয়ে বসেছিল। তখনই ওর ম্যানেজার ওর কাছে আসে। কি ব্যাপার দেবিয়া, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে? আগেই তো তোমায় কখনো কোনো বিষয়ে এত চিন্তা করতে দেখিনি। না ম্যাম, কিছু না, আসলে আমার শরীর একটু খারাপ তাই। দেখো দিব্যা, আমি জানি যে তোমার মনের মধ্যে কিছু না কিছু তো চলছে যেটা তোমাকে চিন্তায় ফেলে দিয়েছে। যা সমস্যা আছে তুমি আমায় বলতে পারো। তার ম্যানেজার তাকে বারবার জিজ্ঞেস করায় সে তাকে সমস্ত কথা বলে। তখন তার ম্যানেজার বলে, ভালো হয়েছে তুমি আমায় সবকিছু বলে দিলে দিব্যা। এমনিও আমি তোমার কাছে তোমার এই সমস্যার সমাধান নিয়েই আসছিলাম। আমার একজন বন্ধু ডাইরেক্টর, ও সিরিয়াল বানাতে চায়, যার জন্য ওর 4 জন লম্বা চুলের মেয়ে দরকার ছিল। আমি আগেও একবার ওকে তোমার কথা বলেছিলাম, কারণ তোমার চুল অনেক লম্বা আর ঘন। যদি তুমি চাও তাহলে ওনার কাছে অডিশনের জন্য যেতে পারো। আর যদি তুমি আরও 3 জন লম্বা চুলের কোনো মেয়েকে চেনো তাহলে তাদেরকেও তুমি নিয়ে যেতে পারো। ম্যাম, আমার 3 জন ছোট বোনের চুলও আমার মতোই লম্বা। আপনি যদি বলেন তাহলে আমি ওদের সাথে নিয়ে যাব। হ্যাঁ, একদম, এটা তো আরও ভালো কথা। যদি তোমরা 4 বোন মিলে সিরিয়ালে কাজ করো তাহলে তোমাদের পরিবারের জন্য আরও ভালো হবে। নিজের ম্যানেজারের কথা শুনে দিব্যা নিজের 3 জন বোনকে নিয়ে অডিশন দিতে চলে যায়। আর তাদের লম্বা কালো ঘন চুলের জন্য সিরিয়ালে তারা একটা রোলও পেয়ে যায়। তারপর তারা সবাই খুব ফেমাস হয়ে যায়। তাদের কাছে অনেক টাকা চলে আসে। টাকা আসার পর সবার আগে তারা তাদের মায়ের জন্য একটা নতুন বাড়ি বানায় আর নিজেদের মাকে জীবনের সমস্ত খুশি দেয়।